শৈশবের একটা অদ্ভুত দুনিয়া ছিল। বিকেলে খেলার পর আলো আঁধারি নামলে বাড়ি ফিরে বই খাতা নিয়ে বসতে হতো। তখন মনে কিম্ভূত সব খেয়াল আসত। জানলার ভাগ গলে বাইরে তাকাতেই মনে হতো ঝোপের আড়ালে এই বুঝি একটা ভূত দাঁড়িয়ে আছে। গলির অন্ধকার থেকে যেন চুপচাপ আমাদের দিকে তাকিয়ে আছে সে। বড় হওয়ার পর হাতে মোবাইল ফোন আসায় ছোটবেলার কল্পনাকে সমাধিস্থ করতে হয়েছে। নোটিফিকেশন, গেম, সোশ্যাল মিডিয়া সবকিছু মাথার ভেতর ঢুকে কল্পনার জায়গা দখল করেছে। এখন জেনেছি ভূত বলে আদৌ কিছু ছিল না, ও আমাদের ছোটবেলার এক কল্পনা। তবে ভূত না থাকলেও এক মৃত নীরবতা আছে যা এখন আমাদের সবাইকে ঘিরে রাখে। যাই হোক, এতদিন পরে এসে আর জ্ঞান দেবো না। জানি অনেক দেরি করেছি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু নতুন কোনো গল্প না পেলে কি করব বলুন তো? যাই হোক, আপাতত একটা গল্প পেয়েছি। আজকের গল্পটা একটা জানলা নিয়ে, শৈশব রোম্যান্সের এক জানলা। চলুন তো উকি দিয়ে দেখি সেই জানলায় কি দেখা যায়। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শায়ক আমানের লেখা পূব দিকের জানলা। দীর্ঘদিনের পুরনো তালাটা সশব্দে খুলে যেতেই এক রাশ পুরনো স্মৃতি এসে ঘিরে ধরল আমাকে। ছেলেবেলার 12টা বছর নিমেষে চারপাশ চুরি করে নিল। সব তালা খুলতে কি একই রকম শব্দ হয়? বোধ হয় না, কারণ এই মাত্র তালা খোলার যে শব্দটা হলো সেটা আমার কাছে ভীষণ পরিচিত। আমার মধ্য কলকাতার 2BHK ফ্ল্যাটের দরজা বিনা শব্দে খুলে যায়। অফিসের দরজার সামনে গিয়ে দাঁড়ালে নিজে থেকেই দুপাশে সরে পথ করে দেয়, কিন্তু তালা খোলার এই খটখটাং শব্দে একটা অকৃত্রিম নিরাপত্তা আছে। চাবিটা আমার হাতে দিয়ে এক পাশে সরে দাঁড়ালো মাধব। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এই তালাটা এখনো পাল্টায়নি? মাধব একটুখানি হেসে মাথা নাড়ল। ইংরেজের আমলে দেশি কোম্পানির তালা, এ তালা একবার চলে আর নষ্ট হয় না। এখনকার লোকগুলো খালি ওই দেখুন দাঁড়িয়ে আছে, কাজে কিচ্ছু নেই। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলাম। প্রথম দেখায় একটু অচেনা লাগলো ঘরটা, তারপর ধীরে ধীরে চিনতে পারলাম। আমার ছেলেবেলায় দেখা আসবাবপত্র কিছুই নেই। দেওয়ালের রং বদলেছে, পায়ের নিচে এখন আর সিমেন্ট নেই, মার্বেল বসেছে। একই রকম আছে শুধু জানলাগুলো। এইটুকুনি ছোট ঘরে 4টে ছাপ ছোঁয়া জানলা। দাদু বাড়িটা যখন বানিয়েছিলেন সেই সময় বেশি করে জানলা বানানোর একটা রেওয়াজ ছিল। এখনকার বাড়িতে অত জানলা হলে প্রাইভেসি নষ্ট হয়ে যায়। দাদুর কথা মনে পড়তেই ডান দিকে দেওয়ালের ওপর চোখ চলে গেল। ছবিটা নেই সেখানে। মনটা খারাপ হয়ে গেল। পেছন ঘুরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এর দেয়ালে একটা ছবি ছিল, কোথায় আছে জানিস? মাধব খানিক ভেবে নিয়ে বলল, এর আগে তো ভাড়াটে থাকতো এখানে, তখন থেকেই নেই। আচ্ছা, বড় সাহেবকে একবার জিজ্ঞেস করে দেখবো ওনার কাছে আছে কি না। এখানে আসার আগে ইচ্ছে করেই বেশি জিনিসপত্র রাখতে বারণ করেছিলাম।
শোবার মতো একটা খাট হলেই আমার চলে যায়, সাথে একটা চেয়ার। এতকাল বিছানার উপর আর হয়ে শুয়েই লেখাপড়া করেছি। ইদানিং চোখে ব্যথা হওয়ার জন্য ডাক্তার অত কাছ থেকে লিখতে বা পড়তে বারণ করেছে, তাই এই চেয়ারের ব্যবস্থা। ব্যাগ থেকে টুকিটাকি জিনিসপত্র বের করে আপাতত চেয়ারের উপরেই রাখলাম। এই জানলাগুলো খুলে দিন স্যার, গুমোট হয়ে আছে। মাধব নিজেই জানলা খুলতে যাচ্ছিল, বাধা দিলাম তাকে। বললাম, না থাকে, আমি খুলে দেব, তুমি এসো এখন। বিকেলে আবার আসবো স্যার, কিছু দরকার হলে ফোন করে নেবেন। তবে এই বাড়িতে অসুবিধার কিছু নেই। আচ্ছা, ওপরের ভাড়াটেরা লোক কেমন? নিরীহ, সাথে বাজে থাকে না। উপরে যে লোক আছে বুঝতেই পারবেন না। বেশ, সেই ভালো, তুমি ছবিটার ব্যবস্থা করো। মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল মাধব। আমি ঘরের দরজাটা ভিজিয়ে জানলাগুলো খুলে দিলাম। প্রথমে উত্তর দিকের হলো, তারপর পূবের জানলাটার কাছে এসে দাঁড়ালাম। পাল্লা দুটোর আংটা গ্রিলের সাথে নারকেল দড়ি দিয়ে বাঁধা। গ্রিলগুলো এখনো আগের মতোই আছে, লম্বা গোড়াদের ফাঁকে মাঝে মাঝে গোল গোল চাকতি। সত্যি কথা বলতে এই জানলাটার জন্যই এখানে এসেছি আমি। গ্রিলের ওপর হাত বোলাতে বোলাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই জানলার উল্টো দিকে তখন একটা খাট পাতা থাকত। ঘরে একা শুতাম আমি। প্রথম দিকে বেশ ভয় লাগতো, ধীরে ধীরে সেটাও কেটে গেছিল। শুধু অন্ধকার ঘরে এই খোলা জানলাটার দিকে তাকালে বুকের ভেতরটা কেমন ছমছম করত। অন্য জানলাগুলোই কিন্তু তেমন হতো না। তার একটা কারণও অবশ্য ছিল। মায়ের কাছে শুনেছিলাম দাদু বাড়িটা করার আগে গ্রামের কোনো গবাদি পশু মারা গেলে লোকেরা তাকে এইখানে পুঁতে দিয়ে যেত। তাছাড়া জমির খানিকটা দাদু কিনতেও পারেননি, ফলে সেই জায়গাটায় পাঁচিল দিয়ে ঘিরে তবে বাড়ি করতে পেরেছিলেন। পূব দিকের ওই জানলাটা দিয়ে তাকালে সেই ঘেরা পাঁচিলটা দেখা যেত। এমনিতে জায়গাটা মিটার 5 বেশি বড় হবে না, কিন্তু ছোটবেলায় ওই নির্বাক ইটগুলো আমার মনের ভেতর থেকে থেকে খোঁচা দিত। কি আছে ওর আড়ালে? রাত্রিবেলা জানলা খোলা থাকলেই বারবার চোখ পড়তো সেখানে। থাক থাক নিশ্চল ইটের ওপর চাঁদের আলো পড়ে কি মায়াময় দেখাতো জায়গাটা। মনে হতো এই বুঝি কেউ সেখান থেকে বেরিয়ে আসবে। এখন সেসব ভেবে মনে মনে কেমন যেন হাসি পেল। সেখান থেকেই আমার ভূত নিয়ে ভাবনা চিন্তা শুরু। এসব কথা তো বড়দের বলা যায় না, নিজের মনের মধ্যেই রেখে দিতাম। মনের ভেতর আর জায়গায় বা কথা না, ফলে খাতায় লিখতে শুরু করলাম। সেই খাতাখানা এখন হারিয়ে গেছে। এর মাঝে সময় তো কম কাটলো না, প্রায় 15 বছর। ভূতের গল্প এর মধ্যে নেহাত কম লিখিনি, কিন্তু তার মাঝে এখন একটা সমস্যা দেখা দিয়েছে। সে কোথায় পরে আসছি। দড়ির গিট খুলে জানলার একটা পাল্লায় ঠেলা দিলাম, সেটা ধীরে ধীরে খুলে গেল। ওপারের এক ঝলক আলো অনেক দিন পর পথ পেয়ে ঝাঁপিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতরে। আমার চোখও প্রথম গিয়ে পড়ল সেই ঘেরা পাঁচিলটার ওপর। হ্যাঁ, সেটা এখনো আগের মতোই আছে, শুধু কয়েক জায়গায় ইট খসে সিমেন্টের গাঁথনি বেরিয়ে পড়েছে। 6 ফুট উঁচু পাঁচিল, তার সামনে কাটা ঝোপ আর বুনো ফুলের জঙ্গল। এখন সেটা আরো লতা পাতায় প্রায় ঢেকে গেছে। এতদিন যারা এখানে থাকতো তারা পরিষ্কার করায়নি নাকি?
জানলার গ্রিলটা ঠান্ডা হয়েছিল। হাতের আঙুলগুলো ছোঁয়াতেই শিরশির করে উঠল। সরে এলাম সেদিক থেকে। সেকালে সাপকোপের আস্তানা ছিল বলে ছোটদের পাঁচিলটার ওদিকটায় যেতে দেওয়া হতো না। মাঝে মাঝে নাকি বাড়ির পাইপ বেয়ে দোতলায় সাপ উঠে আসত। তাও একদিন বাড়ির লোকের চোখ এড়িয়ে পাঁচিলের সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ওই পর্যন্ত অনেক লাফালাফি করেও পাঁচিলটা টপকে ওপারটা দেখতে পারিনি। সাথে ভয়ও লাগছিল, একবার ওদিকে গিয়ে পড়লে আর যদি এবারে আসতে না পারি। সেদিন ফিরে এসেছিলাম, ভেবেছিলাম আর একটু লম্বা হলে আবার চেষ্টা করে দেখব, কিন্তু সেই সুযোগ আর পাইনি। আমার 12 বছর বয়স হতে না হতেই বাবার কলকাতায় বদলি, সেখান থেকে আর ফেরা হয়নি। বাড়িটার একতলায় এতদিন ভাড়াটে ছিল। মাস 3 হলো তারা উঠে যাওয়ায় এবং নতুন ভাড়াটির খোঁজ এখনো অবধি না পাওয়ায় আমি আপাতত আস্তানা গেড়েছি। দুপুরে খেয়ে দিয়ে শহরটা এক পাক ঘুরে এলাম। পুরনো দোকানপত্র বেশিরভাগই নেই, যেগুলো আছে তাতেও চেনা পরিচিত লোকজন ওধাও। বিকেলে ঘরে ফিরে দেখলাম মাধব বাইরে অপেক্ষা করছে, হাতে খবরের কাগজের মোড়া একটা প্যাকেট। বুঝলাম ছবিটা। আমাকে দেখেই সেটা এগিয়ে দিয়ে বলল, অনেক খোঁজাখুঁজি করে বের করতে হলো স্যার, প্রায় হারিয়ে গিয়েছিল। আমি হাসলাম। ছবিখানা হাতে নিতে নিতে বললাম, হ্যাঁ, এই ছবিটা ঘরে না থাকলে চিনতেই পারি না ঘরটা। আচ্ছা, আর একটা উপকার করে দিও বাবা। বলুন না। ওই বাড়ির পূব দিকের পাঁচিলটা এখনো আছে দেখলাম। ওই ভাঙা পাঁচিলটা? আজ জানলা দিকে চোখে পড়লো। একটু যেন অবাক হলো মাধব, তারপর কি যেন ভেবে নিয়ে বলল, বছরখানেক আগে জায়গাটা সাফা করে পাঁচিলটা ভেঙে ফেলার কথা হয়েছিল, কিন্তু জায়গা দলিল নিয়ে কি সব মকদ্দমা চলছে শুনছি, তাই আর ভাঙা যায়নি। ভেঙে ফেলবে কেন? খারাপ কিছু আছে ওখানে? প্রশ্নটা করেই মনে হলো বোকামি করে ফেলেছি। আসলে ভূতের গল্প লিখতে লিখতে এমন অভ্যাস হয়েছে যে সহজ স্বাভাবিক কারণগুলোই আর ভেবে দেখি না। খারাপ কিছু বলতে সাপখোপ পোকামাকড় তো কম নেই। রাস্তার একধারে ছেলেপুলে ক্রিকেট খেলে, মাঝে মধ্যে ওখানে বল এসে পড়ে। আমি একটু থেমে বললাম, কাউকে দিয়ে জায়গাটা একটু পরিষ্কার করিও তো। কেন স্যার? মাধবের গলাটা এবারে কৌতূহলী শোনালো। একটু ঘুরে দেখব। সে কি যেন বলতে গিয়েও একটু ইতস্তত করল, তারপর বলল, দেখার মতো তো কিছু নেই, ঝোপঝাড় খালি। তবে বলছেন যখন, কালই পরিষ্কার করিয়ে রাখবো। আপনার গামবুট আছে? বাড়িতে আছে, এখানে আনা হয়নি। একবার মাথা নাড়িয়ে মাধব উঠে পড়ল। জায়গাটা পরিষ্কার করতে বলে যে তাকে বেশ ঝামেলায় ফেলেছি সেটা মনে মনে বুঝতে পারলেও মুখে কিছু বললাম না। পাঁচিলটার ওপারে ঠিক কি আছে সেটা দেখতেই আমার এত দূর আসা। তার সাথে আরও একটা কারণ আছে বটে, তবে সেটার ব্যবস্থা রাত না হলে করা যাবে না। ঘরে ঢুকতেই খোলা জানলাটা চোখে পড়ল। বিকেল হয়ে আসায় ওপারের আলো ক্ষীণ হয়ে এসছে। কি যেন একটা মোহময় হাতছানিতে ডাকে জানলাটা। ছোটবেলাতেও ঠিক এইভাবেই খোলা জানলার বাইরে চোখ পড়তো আমার। মাথায় এক গাদা কিম্বুত খেয়াল এসে ভিড় করত। মনে হতো এই বুঝি কেউ দাঁড়ালো সেখানে। গ্রিলের গোল চাকতিগুলোর মাঝখান থেকে এগিয়ে এলো একটা হাত, পাঁচিলের ওপার থেকে উঠে এলো কোনো মুন্ডহীন ধর। আসলে ব্যাপার হচ্ছে কি, আমাদের এই লেখক কোলে একটা ক্রনিক রোগ আছে। থেকে থেকে মাথায় গল্পের জন্য নতুন প্লট আসতে চায় না। কলম বাগিয়ে বসে মাথা খুঁড়ে ফেললো
এক লাইন গল্প এগোয় না। কিছুদিন হলো আমার এই রোগটা অসহ্য রকম বেড়ে উঠেছে। অনেক সাধ্য সাধনা করে কিছু মাথায় এলো, পরক্ষণে মনে হচ্ছে ধুর, এ তো আগেই লিখে ফেলেছি। এ রোগের কোনো ওষুধ নেই জানি, কিন্তু না লিখেই বা কতদিন থাকা যায়। শেষে মনে পড়ল এই জানলাটার কথা। মনে হলো একটা রাতও যদি এই ঘরটায় শুয়ে খোলা জানলাটার দিকে তাকিয়ে থাকতে পারি, তাহলে মাথায় নতুন কিছু খেলতে পারি। ছোটবেলায় যখন আসতো তখন একেবারেই বিমুখ করবে বলে তো মনে হয় না। কাগজের মোড়কটা খুলে ছবিটা বের করে আন। বুঝলাম মাধব সেটাকে আগে থেকেই ভালো করে ধুলো ঝাড়া করে রেখেছে। আগের ভাড়াটেরা বোধহয় হুকে ক্যালেন্ডার টাঙাতো। সেটুকু জায়গা দেওয়ালে এখনো কালচে রং ধরেনি। ছবিটার পেছনে দড়ি লাগানো ছিল, সেটা হুকে টাঙিয়ে দিলাম। দাদুর শেষ বয়সের ছবি, সাদা কালো কাঁচের ফ্রেম দিয়ে ঢাকা থাকায় ছবিটার ভেতরটা এখনো বোঝা যায়। সেই দিকে তাকিয়ে থাকতে থাকতেই আচমকা কিছু পুরনো কথা মনে পড়ে গেল। কি আশ্চর্য, এই কথাগুলো এতদিন প্রায় ভুলেই গিয়েছিলাম। কলকাতায় অফিস ছিল বলে দাদু এখানে থাকতেন না। বড়সড় ছুটি পড়লে তখন আসতেন। সেই কটা দিন তার হাবভাবই বদলে যেত। তখন তিনি বাকি আর বড় লাটি বাকি। সকালবেলা ঝোলা নিয়ে বাজার করতে বেরোতেন, তারপর বাড়ি ফিরে সেই ঝোলা রেখেই ছুটতেন ক্লাবে তাস খেলতে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে শতরঞ্জি নিয়ে সোজা ছাদে। দাদু এখানে থাকলে আমারও পড়াশোনায় 2-3 দিন ছুটি মিলত। ফলে সন্ধ্যা গাঢ় হলে আমিও গুটি গুটি পায়ে ছাদে চলে আসতাম। খোলা আকাশের নিচে সেই শতরঞ্জিতে শুয়ে একটার পর একটা গল্প বলতেন দাদু। তার বেশিরভাগই নাকি সত্যি ঘটনা, এবং সত্যি ঘটনার বেশিরভাগই আবার ভূতের। গোটা সন্ধে হাঁ করে সেসব গল্প আমি গিলতাম। আকাশের জলজলে জ্যোৎস্নায় ঘন রাত নামত। মনে হতো চাঁদ আর তারাগুলো নেশায় ডুবে স্থির হয়ে শুনছে। কলকাতায় থাকতে দাদু তেমন একটা আসতেন না আমাদের বাড়িতে। এলেও তাকে চিনতে অসুবিধা হতো আমার। গ্রামের দাদু আর শহরের দাদু দুটো যেন একদম আলাদা মানুষ। ভালো করে সন্ধ্যা নামার আগেই মশারি টাঙিয়ে ফেললাম। এদিকটায় মশার ভারী উপদ্রব। মশারির ভেতর খাতা কলম নিয়ে ঢুকেছিলাম। খানিকক্ষণ গল্পের আশায় বসে থাকলাম। কোনো লাভ হলো না। রাত না হলে কিছু আসবে বলে মনে হয় না। ব্যাপারটা মনে হতেই একটা আশঙ্কা এসে চেপে ধরল আমাকে। আচ্ছা, আমি যদি আর ভয় না পাই? আর কিছু না হোক, এর মাঝে 15টা বছর কেটে গেছে। এতদিনে আমি আর ভীতু নই। জানালার দিকে তাকিয়ে থাকলো যদি মাথায় কিছুই না আসে। মশারি থেকে বেরিয়ে জানালার দিকে এগিয়ে গেলাম। গ্রিলগুলোতে আবার হাত ছুঁয়ে দেখলাম। মৃতদেহের মতো ঠান্ডা হয়ে আছে তারা। একটা শিরশিরে হাওয়া চোখে মুখে এসে লাগলো আমার। মনে হলো কিছুক্ষণের জন্য যেন জীবন্ত হয়ে উঠেছে জানলাটা। যদি সত্যি হয়, আমাকে কি মনে পড়বে তার? একটানা 12টা বছর এই ঘরে কাটিয়ে গেছি। ভুলে তো যাওয়ার না। কে রে, মনে আছে আমাকে? অজান্তেই প্রশ্নটা বেরিয়ে এলো মুখ থেকে। কানের পাশে সনসনে হাওয়ার ঝাপটা লাগলো। বাইরের অন্ধকার কাটা ঝোপের আড়াল থেকে একটানা ঝিঝিয়ে ডেকে চলেছে। জং ধরা ঘসঘসে গ্রিল। জং নয়, যেন বয়সের ভারী বৃদ্ধ জানলাটার চামড়া কুঁচকে আছে। হঠাৎ খানিকটা দূরে শুকনো পাতার উপর
খসখসে আওয়াজ হলো। মনে হলো কেউ যেন হেঁটে সরে যাচ্ছে সেদিক থেকে। চমকে উঠলাম। এত রাতে কে আসবে ওদিকে? টর্চটা ব্যাগ থেকে বের করা হয়নি। তাড়াহুড়ো করে সেটা বের করে আলো জেলে জানলার বাইরে ধরলাম। মিহি হলুদ আলোর রেখা জঙ্গল ভেদ করে ভাঙা পাঁচিলটার উপরে গিয়ে পড়ল। না, কেউ নেই সেখানে। তবে কি ভুল শুনলাম? অবশ্য বিড়াল বা কুকুর জাতীয় প্রাণীও হতে পারে। এর মধ্যেই দু একটা ধুরন্ধর মশা হাতের ওপর এসে বসেছিল। সেখানটা চাপড়ে নিয়ে পেছন ফিরতেই থমকে গেলাম। এই মাত্র আবার শুনতে পেলাম শব্দটা। তবে এবার আর দূরে নয়, যেন জানলার ঠিক নিচ থেকেই এসেছে সেটা। মনে হলো এই মুহূর্তে আমার ঠিক পেছনেই জানলার গ্রিল ধরে কেউ দাঁড়িয়ে আছে। তার মাছির মতো নিশ্চল চোখের দৃষ্টি এসে পড়ছে আমার ঘাড়ে। আমি পেছন ফিরে দেখবার সাহস পেলাম না। পাখার হাওয়ায় মশারির কাপড়টা দুলছে। এখন আর পিঠে হাওয়ার ঝাপটা লাগছে না, অর্থাৎ হাওয়ার পথ আটকে সত্যি কেউ দাঁড়িয়েছে। এক পা করে আমি সরে এলাম সেদিক থেকে। চোখেতে পিছন ফিরলাম। সাথে সাথে মনে হলো পেছন ফেরার ঠিক আগের মুহূর্তেই কেউ সরে গেল সেখান থেকে। দুরু দুরু বুকে মশারির ভেতর ঢুকিয়ে এলাম। তবে কি সত্যি কিছু আছে জানলার ওপারে? আমার ছোটবেলার কল্পনাটা অমূলক মিথ্যে নয়। না, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যায় না। শুধু একটা ব্যাপার নিয়ে সন্দেহ নেই আমার মনে। ভয় আমি এখনো পাই, আগের মতো, হয়তোবা তার থেকেও বেশি। হোটেল থেকে খেয়ে দিয়ে ফিরতে ফিরতে 10:30 বেজে গেল। আজ রাতে যে ঘুম হবে না তা বেশ বুঝতে পারছি। অবশ্য সেটা না হলেই ভালো। আমি তো এখানে ঘুমোতে আসিনি। ফেরার সময় মাধবের সাথেও দেখা করে এলাম। সে বলল কাল সকালেই জায়গাটা পরিষ্কার করে দেবে। তেমনটা যদি সত্যি হয় তাহলে কাল বিকেলের দিকেই কলকাতা রওনা দেব। হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে আবার গিয়ে ঢুকলাম মশারির ভিতরে। আলোটা নিভিয়ে দিলাম। কদিন পরই হয়তো পূর্ণিমা। ফিনফিনে আলো এসে পড়ছে ঘরের মেঝেতে। জানলা দিয়ে কয়েকটা উড়ন্ত জোনাকির আলো চোখে পড়ছে। হাজারো ব্যাঙ ব্যাঙাচি যেন একসাথে ডেকে চলেছে। এই সব কিছু মিলেমিশে আমার চারপাশটা কুয়াশার মতো অবাস্তব মনে হচ্ছে। জানলার দিকে চোখ রেখে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আমার ছোটবেলার বন্ধুদের কথা, আমার মা বাবা, এ বাড়ির অতীত ঘিরে থাকা মানুষগুলোর কথা। তবে কেউ আর এখানে থাকে না। তাদের পরিচিত হাক ডাক আর শোনা যায় না এখানে। সেসবের সাথে কি মানিয়ে নিয়েছে বাড়িটা, নাকি এখনো সে ভুলতে পারেনি আমাদের? মানুষ পরিবর্তনশীল, মরণশীল, সে কথা কি কেউ জানিয়েছে তাকে? ঘুম নামছে ধীরে ধীরে। একটা মোহময় অনুভূতি এসে গ্রাস করছে আমাকে। মনে হলো দোতলায় আমার মা শুয়ে ঘুমাচ্ছে। একটু পরেই ঘুম ভাঙবে তার। জড়ানো গলায় ডাক দেবেন, দাদু ছাদ থেকে তড়িঘড়ি নেমে এসে বলবেন, আজকের আলোতে জ্বলতে থাকা ঘরের মূর্তিগুলো জীবন্ত হয়ে ওঠে। পাশের বাড়ির জানলা থেকে মুখ বাড়িয়ে ভুতুম বলবে, আজ খারাপ করেছিস তুই, কাল দেখি। আমি অবিশ্বাসী চিৎকার করে উঠব, না, তোমরা সব মিথ্যেবাদী।
তোমরা কবে চলে গেছো এখান থেকে? সবাই একসাথে হেসে উঠল। আমরা আবার কোথায় গেলাম? একবার দেখ নিচের দিকে। আমি সেই মুহূর্তে চশমাটা খুঁজে পাবো না। আমার ফুল প্যান্ট ব্যঙ্গ করে হাসবে, বইয়ের মলাট হয়ে যাওয়া ক্যালেন্ডার আবার ডানা মেলে উঠে আসবে দেওয়ালে, টেবিলের ওপর থেকে মাটিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে খইটা। খোলা জানলার দিকে তাকিয়ে ভয়ার্ত শরীরে আমি মুখ ঢেকে শোবো। ঠিক সেই সময় নিরাপদ দুটো হাত এসে জড়িয়ে ধরবে আমাকে। মনে হলো মাথার ভেতর অবাস্তব গল্পের কাঠামো ফুটে উঠছে। ভাবলাম উঠে বসে আলো জেলে এখনই লিখে ফেলি, কিন্তু পরক্ষণেই ঘরের ভেতর থেকে কে যেন বলে উঠল, না আজ নয়, গল্প হারিয়ে যাবে না, এখন ঘুমিয়ে পড়ো। ধীরে ধীরে গভীর ঘুম নামছে আমার চোখে। প্রায় বন্ধ হয়ে আসা চোখের পাতায় একটু একটু করে মিলিয়ে আসছে আমার ছোটবেলার জানলাটা। সকালবেলা মাধবের ডাকাডাকিতে ঘুম ভাঙল। ঘড়িতে দেখলাম প্রায় 9:30 বেজেছে। আমি ঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলতে সে কান পর্যন্ত হেসে বলল, পাঁচিলের ওদিকটা পরিষ্কার হয়ে গেছে স্যার, সকাল থেকে লোক লাগিয়েছিলাম। সে কি এত সকালে? আমরা গ্রামের দিকের লোক, সকালেই উঠি। কথাটা বলে সে বাইরে পা বাড়াল। আমি মাথা নেড়ে বললাম, আগে যখন এ ঘরে শুতাম তখন ওই পূবের জানলা দিয়েই সূর্যের আলো চোখে পড়লেই ঘুম ভেঙে যেত। হাত যে কেন ভাঙলো না সেটাই ভাবছি। আলু পড়বে কি করে স্যার, জানলাটাই তো নেই। মাধব অবাক হয়ে গেল। মনে মনে খেপে উঠলাম আমি, জানলা নেই, কি ফাজলামো করছো? মাধব একটা বাঁকা হাসি হেসে বলল, একটা গোটা দিন কাটালেন না, অথচ লক্ষ্য করলেন না। বড় কাকা বহু বছর আগেই সেই জানলা বুঝিয়ে দিয়েছে। মুহূর্তে চেয়ার ছেড়ে উঠে পড়লাম আমি। প্রায় দৌড়ে ঘরে ঢুকলাম, আর ঢুকতেই বিদ্যুৎ বৃষ্টির মতো দাঁড়িয়ে পড়লাম। ঘরে 3টি জানলা। কাল সারা রাত যে খোলা জানলাটার দিকে তাকিয়ে শুয়েছিলাম, সেখানে এখন মোটা ইট আর সিমেন্টের আস্তরণ। সারা ঘরের দেওয়ালের সাথে সেই জায়গার কোনো পার্থক্য নেই। এত বছর পরে আর সেটা থাকারও কথা না। ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম আমি। দেওয়ালের ওপর হাত রাখলাম। ওই দেওয়ালের নিচে আমার ছেলেবেলার জানলাটা সমাধিস্থ আছে। একটা সময় প্রতি রাতে আমাকে গল্প বলতো সে। আমার বিনিদ্র চোখ জুড়ে কল্পনার মায়াজাল বুনতো। একটু একটু করে মেলে ধরতো ওপারের জগৎটা। আজ সে মৃত, ঠিক দাদুর মতোই। ছোটবেলার মানুষগুলোর মতোই অফুরন্ত গল্পের ঝুলি নিয়ে চিরকালের মতো হারিয়ে গেছে সে। পেছনে তাকিয়ে দেখলাম মাধব এসে দাঁড়িয়েছে। সে অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। একটু থেমে বলল, জুতো জোড়া পরে নিন স্যার, দেখে আসবেন বাইরেটা। না থাক, আমি দেখব না। আচ্ছা আজ বিকেলে কি ট্রেন আছে দেখো তো। আমার খামখেয়ালি শখে একটা বিরক্তি ফুটে উঠল তার মুখে। কাল যে বলেছিলেন দেখবেন। মাথা নাড়লাম। কত গল্পই তো শোনা হলো না। আমার মায়ের ভূত দেখার গল্প, বাবার মাছ ধরার গল্প, ছোট দিদির ঘুড়ি ধরার গল্প। আমার বহু বিনিদ্র রাতের সঙ্গী আমার অজান্তেই বহুদিন আগে গল্পের ঝলা গুটিয়ে বিদায় নিয়েছে চিরকালের মতো। তার সিমেন্ট চাপা কবরের ওপর শেষবারের মতো হাত রেখে ঘর থেকে বেরিয়ে এলাম।
কোনো গল্পই পুরোপুরি কল্পনা দিয়ে বানানো যায় না, তা সে যতই সায়েন্স ফিকশন হোক কিংবা ফ্যান্টাসি। তার ভেতরে একটু না একটু আমাদের জীবনে সত্যি থাকে। যেমন আজকের গল্পে লেখক বলেছেন, আমি আর কিছু বলবো না, আপনারা তো শুনলেনই। এবার আপনাদের মনে কি হলো, কি থেকে গেল তা কমেন্টে জানান। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প? দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানান। এমনই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মিডনাইট শ্যাডো টেলস। আমাদের ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।